তো লাস্ট দিন আমরা এখানের কিছু সাধারণ সংকেত পড়েছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের সাধারণ সংকেত ছিল যে CnH2n+2। আমি এভাবে করে মনে রাখতে বলছি যে কার্বন যত, হাইড্রোজেন ডাবলের চাইতে 2 বেশি। অ্যালকিনে কার্বন যত, হাইড্রোজেন হচ্ছে ডাবল। অ্যালকাইনে কার্বন যত, হাইড্রোজেন হলো ডাবলের চাইতে 2 কম। এভাবে করে মনে রাখতে বললাম আর কি। হ্যাঁ, তাহলে সহজে তুমি সংকেতগুলো বলতে পারবা। যেমন C5 এটা অ্যালকেন কি, ডাবলের চাইতে 2 বেশি, ডাবল করলে 10, 2 বেশি করলে 12, তাহলে এটা অ্যালকেনের সংকেত। এই যে অ্যালকেন। এছাড়াও আমরা এটা আণবিক সংকেত, আণবিক সংকেত থেকে কীভাবে কার্বনিক সংকেতগুলো লিখবা এগুলো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমাদের লাস্ট ক্লাসের প্রায় মোস্ট অফ দ্য টপিকই আমাদের এখানে প্রয়োজন হবে। সো এই জন্য আমি এটা মূলত যারা করো নাই তাদেরকে রেকর্ড করে নিতে বলেছিলাম আর কি। তাহলে আমরা হোমোলোগাস শ্রেণী বলতে মূলত কী বুঝি? এই যে সমগোত্রীয় শ্রেণী যে বলতেছে, এটা মানে কি? যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যেমন অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরীমূলক হলো OH, মানে সকল অ্যালকোহলের মধ্যে তুমি OH পাবা। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে CHO, সকল অ্যালডিহাইডের মধ্যে তুমি CHO পাবা। কার্বক্সিলিক অ্যাসিড, এর কার্যকরীমূলক হলো COOH, সকল কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তুমি COOH পাবা। এই যে এদের কার্যকরীমূলক একই হওয়ায় এই অ্যালকোহলের মধ্যে যত অ্যালকোহল পাবা, যেমন মিথানল, ইথানল, সেমভাবে প্রোপানল, বিউটানল, সবগুলোর ধর্ম অনেকটা একই হবে। মিল পাওয়া যাবে। সেমভাবে এখানে ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেফটানেল, অক্টানেল এভাবে আমরা পাবো। তো এগুলোই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। অ্যালকোহলের মধ্যে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে করে যাইতে থাকবে। সেমভাবে অ্যালকিনের মধ্যে আমরা ইথিন, প্রোপিন, বিউটিন, এখানে একটা দ্বিবন্ধন পাইলে তাকে আমরা কি বলবো? অ্যালকিন। এই দ্বিবন্ধনটা হলো মূলত এখানে কার্যকরী মূলক হিসেবে কাজ করবে। অ্যালকাইনের মধ্যে আমরা ত্রিবন্ধন দেখেছিলাম, এই ত্রিবন্ধনটা থাকলে তারা একটা এই ত্রিবন্ধনটাই হলো মূলত এখানে কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো এখন আমরা যদি একটু দেখি এখানে অ্যালকোহলের মধ্যে ওয়েজটা কীভাবে যুক্ত হচ্ছে। মূলত আমরা লাস্ট দিন এটা পড়েছি যে CnH2n+2 এটা হচ্ছে একটা অ্যালকেনের সংকেত। আমরা দেখেছি কার্বনের হাত হলো 4টা, তাহলে এখানে কার্বনের 4টা হাত একদম ফুল আছে, তাই না? কিন্তু এখানে যদি আমরা CnH2n+1 লিখি তখন কি হবে? এখানে ছিল +2, তার মানে কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, তাই না? একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে একটা হাইড্রোজেন সরে গেলে কার্বনের একটা হাত খালি হবে না? ওই যে একটা হাত আমরা লিখলাম এখানে, ওই একটা হাতে যে কোনো কিছু বসতে পারে। ওই একটা হাতে লাইক OH একটা মূলক এসে বসে গেল এখানে, OH মূলক। যখনই OH একটা মূলক এসে বসে গেল এটাকে আমরা বলতেছি অ্যালকোহল, CnH2n+1 OH। যখন এখানে আমাদের একটা CHO মূলক এসে বসবে, CHO মূলক, তখন এটাকে বলবো আমরা অ্যালডিহাইড। ঠিক আছে? যখন এখানে আমাদের একটা COOH এসে বসবে তখন আমরা সেটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? তো আমরা কী বসাচ্ছি এটার উপর ডিপেন্ড করবে এটার নাম কি হবে। তো OH হলে এটাকে আমরা অ্যালকোহল বলে দিব, CHO হলে এটাকে আমরা অ্যালডিহাইড বলে দিব, COOH হলে এটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলে দিব। এটাই হচ্ছে মূলত আমাদের এখানে কার্যকরীমূলক। ঠিক আছে? তাহলে এখানে আমরা মূলত এটা বললাম আর কি যে CnH2n+1। দেখো তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত কী বলবা? CnH2n+1 OH। ওই যে 1 কেন লিখছো? কারণ এখানে একটা হাত খালি হচ্ছে OH-কে জায়গা দেওয়ার জন্য, ওই একটা হাতে এসে OH-টা বসেছে মূলত। এখানেও CnH2n+1 CHO, ওই একটা হাতে এসে CHO বসেছে। CnH2n+1 COOH, ওই একটা হাতে এসে COOH বসেছে। ঠিক আছে? তো এইভাবে মূলত আমাদের নামকরণ আমরা সাধারণ সংকেতগুলো দেখি। তো সেমভাবে এখন আমরা যদি যেমনটা মিথেন বলেছিলাম, যেমন মিথেনের সংকেত ছিল যে CH4, তাহলে এখানে আমরা যদি একটা হাইড্রোজেন সরাই দিই কী হবে? CH3 হবে না? এই CH3টাকে আমরা বলি মিথাইল, নামের শেষে আইল যুক্ত হওয়া। এটা একটু জেনে ফেলো যে CnH2n+1 এটা একটা কী মূলক? এটা একটা অ্যালকাইল মূলক। এটাকে কী বলবা? এখানে একটা হাত খালি না? এই যে CnH2n+2 থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেছে তখন +1 লিখছো না? এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে যে অ্যালকাইল মূলক, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি।
ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এটাকে কি বলবা? অ্যালকাইল মূলক। এটাকে বলবা অ্যালকাইল মূলক। ওকে, এটাকে বলবা অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সংকেত কি? CnH2+1। এই অ্যালকাইল মূলকের সাথে OH বসে গেলে তার নাম হয়ে যাচ্ছে অ্যালকোহল, CHO বসে গেলে তার নাম হয়ে যাচ্ছে অ্যালডিহাইড, COOH বসে গেলে তার নাম হয়ে যাচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে তাহলে এটা কি বলবা? এটা হচ্ছে যে মিথেন, মিথেন থেকে মিথাইল, নামে শেষে আইল যুক্ত হবে যেহেতু অ্যালকাইল মূলক, CH3 হয়ে গেছে। এখন দেখো কার্বন যত তার চাইতে ডাবলের চাইতে এক বেশি, এই যে কার্বন একটা, ডাবল দুই, দুইয়ের চাইতে এক বেশি। সেমভাবে আমি যদি C2 দিই, এটা অ্যালকাইল মূলক কী হবে? C2 ডাবলের চাইতে এক বেশি না, 5, C2H5, একটা হাত খালি দিবা, ঠিক আছে? কারণ একটা হাত ইনকমপ্লিট আছে কিন্তু। তাহলে এটা হবে কি? ইথাইল। সেমভাবে এটা কী হবে? এটা C3H6, 7, একটা হাত খালি, এটা হবে আমাদের প্রোফাইল, ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা দেখতেছি। এখন আমাদের এখানে তাহলে যখন আমরা ওই খালি হাতে CH3 আমরা ওটার সাথে যদি তখন ওয়েজ বসাই দিব তখন নাম হয়ে যাবে মিথানল। এই যে CH3 এর সাথে যখন আমরা এখানে ওয়েজ বসাই দিব তখন যেহেতু অ্যালকোহল হয়ে যাবে তখন অ্যালকোহলের নামকরণ। CH3 এখানে ওয়েজ বসাই দিলাম তাহলে হয়ে যাবে মিথানল। সেমভাবে আমরা যদি এখন এটাকে বলবো CH3 CH2 আবার ওয়েজ, তখন সেটাকে বলবো আমরা ইথানল, ঠিক আছে? এইভাবে নামকরণগুলো তোমরা পড়তে পারো যে একটা CH3 ওয়েজ, CH3 ওয়েজ, ঠিক আছে? এখানে শুরু হবে CH3 দিয়ে, শেষ হবে ওয়েজ দিয়ে, এটা একটু মাথায় রেখো। আর মাঝখানে সবগুলো CH2 থাকবে। তো এটাকে আমরা এই যে এটাকে CH3 আমরা এখন এভাবে করে লিখলাম আর কি, এটাকে CH3 CH2 ওয়েজ। এই যেখানে C2 হাইড্রোজেন কয়টা? 5টা, C2H5 ওয়েজ। এই যে এটাই হচ্ছে ইথানল। সেমভাবে প্রোপানল, সেমভাবে বিউটানল, এভাবে হয় আর কি। তো ইথানল কেন? এই যে ডাবলের চাইতে এক বেশি, 2 দুগুণে 4, 4 একে 5, তার মানে CnH2+1 এর সংকেত মিলছে। হ্যাঁ, লাস্টে ওয়েজ আছে একটা, ওয়েজটা বসাই দিতে হবে। ওয়েজ থাকা মানে হলো ওটা অ্যালকোহল। সেমভাবে ইথানল। ইথানল কেন বলছো? কারণ এখানে 2 কার্বন। মনে রাখবা CHO যে সিটা আছে, যে কার্বনটা আছে ওইটা সহ এখানে কার্বন কাউন্ট করতে হবে। তাহলে 1টা 2টা, তার মানে ইথানল। এখানে 2টা 3টা, তার মানে প্রোপানল, ঠিক আছে? এখানে 1টা 2টা, 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড, 2টা 3টা প্রোপানোয়িক অ্যাসিড। আমরা তো লাস্ট দিন পড়েছি এগুলো যে 1 কার্বন হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোফ। গত দিনের ক্লাসটা যদি না করে থাকো, আজকের ক্লাসটা তোমার কাছে অনেক কঠিন মনে হবে, অনেক কঠিন। গতকালে 50 মিনিট ধরে আমি শুধু নামকরণই আলোচনা করছি। সো এই জন্য আজকে আমি খুব দ্রুত যাইতে পারতেছি। ওকে, সো লাস্ট দিনের ক্লাসটা যদি স্টিল তুমি এটা কঠিন লাগে, লাস্ট দিনের ক্লাসটা অবশ্যই করে নিবা। তাহলে আমাদের সমগোত্রীয় শ্রেণীটা আশা করি শেষ এবং বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, তাহলে আমাদের সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বোক্সিলিক অ্যাসিড পাচ্ছি। অ্যালকোহল মানে OH পাবো, অ্যালডিহাইড মানে CHO পাবো, কার্বোক্সিলিক অ্যাসিড মানে COOH পাবো, এবং অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে হলে অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন সরে যাবে তখন তাকে আমরা অ্যালকাইল বলছি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2+1। যখনই এখানে একটা হাত খালি হচ্ছে, ওই খালি হাতে OH বসলে অ্যালকোহল, ওই খালি হাতে CHO বসলে অ্যালডিহাইড, খালি হাতে COOH বসলে কার্বোক্সিলিক অ্যাসিড। আমরা কিছু সংকেত উদাহরণ দিয়ে বুঝলাম। ওকে, এখন আমরা স্পেসিফিকলি যাব 11.3 অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা লাস্ট দিন যখন ক্লাসিফিকেশনটা পড়েছি ওখানে আমরা দেখলাম আমরা হাইড্রোকার্বনকে টোটালি শুরুতে 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক আবার আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মুক্তশিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধশিকল হাইড্রোকার্বন। মুক্তশিকলের মধ্যে আবার 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে যে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তের মধ্যে কে রয়েছে? অ্যালকেন, একক বন্ধন বিশিষ্ট অ্যালকেন। আর অসম্পৃক্তের মধ্যে কে রয়েছে? দ্বিবন্ধন বিশিষ্ট বা ত্রিবন্ধন বিশিষ্ট অ্যালকিন এবং অ্যালকেন। মানে অসম্পৃক্তের মধ্যে 2 প্রকার হয়, একটা হচ্ছে দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন বা ত্রিবন্ধন বিশিষ্ট অ্যালকাইন। বদ্ধশিকল আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনটা নিয়ে, ঠিক আছে? তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকেনস। তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে আমরা অ্যালকেন বলবো। তাহলে অ্যালকেন কাকে বলবা? কার্বন কার্বন একক বন্ধন থাকলেই তার নাম কি? অ্যালকেন, ঠিক আছে? একক বন্ধন থাকলেই অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2+2। আমরা লাস্ট দিন পড়েছিলাম অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। মানে হলো কার্বন যদি 2টা থাকে, ডাবলের চাইতে 2 বেশি থাকবে 6। হ্যাঁ, এটা ভেবে মনে রাখবা, কার্বন যত হাইড্রোজেন হবে তার ডাবলের চাইতে 2 বেশি।
যেমন প্রথম শ্রেণীর সদস্য হচ্ছে মিথেন, কারণ কার্বন এক মানে মিথ, সো অ্যালকেনের শেষে এন যুক্ত হবে, মিথেন। প্রথম সদস্য বলে সাধারণ সংকেত N1 ইজ ইকুয়াল টু, তাই মিথেন CH4, ওকে। আর দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে যে ইথেন, ইথেনের সাধারণ সংকেত হচ্ছে C2H6, এগুলো আমরা লাস্ট দিন দেখেছি। অ্যালকেনের কার্বন এবং কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙা অনেক কঠিন, কারণ এখানে অনেক দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি প্যারাফিন। অ্যালকেনের মধ্যে যে কার্বন বন্ধগুলো থাকে এগুলা ভাঙাটা অনেক কঠিন, এগুলো অনেক শক্তভাবে আবদ্ধ থাকে, ফলে তারা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এই জন্য এদেরকে আমরা কি বলি, প্যারাফিন বলি। প্যারাফিন শব্দের অর্থ কি? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে যে আসক্তিহীন, সাধারণত উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ কিংবা শক্তিশালী প্রভাবকের উপস্থিতিতেই অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সাধারণভাবে এটা যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, জন্য এটাকে আমরা প্যারাফিন বলি, এটা মনে রেখো। অ্যালকেনের নামকরণ ইতিমধ্যে লাস্ট ক্লাসে আমরা শুধু নামকরণই পড়ে আসছি। আইউপ্যাক, আইউপ্যাকের পূর্ণরূপ কি? আইউপ্যাকের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আইউপ্যাক। এই আইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ নিয়ম একরকম, যে নামে শেষে এন যুক্ত করবা, আর এক কার্বন হলে মিথেন, দুই কার্বন হলে ইথেন, তিন কার্বন হলে প্রোপেন, হ্যাঁ, এগুলো বলতেছে আর কি, আর নামে শেষে এন যুক্ত হয়। এখন আসে অ্যালকাইলমূলক। অ্যালকাইলমূলক নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ হবে, যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে অ্যালকাইলমূলক বলা হয়। এই যে বললাম না, একটা হচ্ছে যে মিথেন, এটা কি মিথেন CH4, বা আমি যদি সাধারণ সংকেত দিয়ে বলি, এটা হচ্ছে CnH2n+2। এখান থেকে তুমি যদি একটা হাইড্রোজেন সরাই ফেলো, তাহলে CnH2n+1 হবে না, এবং একটা হাত খালি, ওই যে একটা হাত খালি হয়ে গেল, এখানে CnH2n+2 এর পরিবর্তে CnH2n+1 হয়ে গেল, এই যে এখন এটার নাম হলো অ্যালকাইলমূলক বা ক্যাপিটাল আর, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এটার সংকেত CnH2n+1, এখানে ডাবলের চাইতে এক বেশি, হাইড্রোজেন ডাবলের চাইতে এক বেশি বলবা, ঠিক আছে। আর অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখব ডাবলের চাইতে দুই বেশি, বাট অ্যালকাইলের ক্ষেত্রে আমরা দেখতেছি ডাবলের চাইতে এক বেশি, এটাই হচ্ছে অ্যালকাইলের সাধারণ সংকেত, যেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এখানে কেন একযোজী বলতেছো? এই যে পুরাটার হাত কয়টা? একটা না, এই যেদিকে যেহেতু একটা হাত খালি, এই জন্য এটাকে আমরা বলতেছি একযোজীমূলক, এই যে একযোজীমূলক। তাহলে অ্যালকেন থেকে, এই যে ছিল অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করলো, এই যে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইলমূলক বলা হয়। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাই অ্যালকাইলমূলক আর ব্যবহার করে লিখতে চাইলে আমরা CnH2n+1 এর পরিবর্তে RH লিখতে পারি। মানে হলো, দেখো, আর মানে কি? অ্যালকাইলমূলক, আর মানে কি? অ্যালকাইলমূলক, তারা CnH2n+1 বোঝাচ্ছে। এখন অ্যালকাইলমূলকের সাথে তুমি যদি একটা হাইড্রোজেন যুক্ত করে যাও, তার মানে এটা একটা অ্যালকেন বোঝাবে না, কারণ CnH2n+1 মানে তো আর। এখন CnH2n+1 কীভাবে তৈরি হয়েছে? একটা হাইড্রোজেন নিয়ে নেওয়ার ফলে না, একটা হাইড্রোজেন এখান থেকে সরাই ফেলছো, এই জন্য +2 এর পরিবর্তে +1 হয়ে গেছে। এখানে যদি এখন এটাকে 2 করে দাও, তাহলে তো এটা আবার অ্যালকেন হয়ে যাচ্ছে আগের মতো। সেমভাবে এখন আর এর সাথে তুমি যদি একটা হাইড্রোজেন দিয়ে দাও, মানে হলো ওই যে হাইড্রোজেনটা নিয়ে ফেলছো, ওটা যদি আবার দিয়ে দাও, তাহলে RH সমান কী বোঝাবে? অ্যালকেন বোঝাবে না, এটাই বলতেছে। তো ঘুরে ফিরে একই কথা। তো যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে অ্যালকাইলমূলক তৈরি হয়, সেই অ্যালকেনের নামের শেষে এনের পরিবর্তে অ্যাল যুক্ত হয়, তাহলে এটা হবে অ্যালকাইল। অ্যালকেন থেকে কি হলো? অ্যালকাইল। মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোফাইল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন সরায় নাও, CH3 হয়ে যাবে, একটা হাত খালি, এই যে মিথাইল। ইথেন C2H6 থেকে একটা হাইড্রোজেন সরায় নাও, CH3 C2 CH2, তাহলে এটা ছিল ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নাও, C2H6, তাহলে এটা হয়ে যাবে C2H5। এটাকে তুমি এভাবেও লিখতে পারো CH2, এটা যদি এভাবে লিখো, তাহলে একটা হাত খালি না, তাহলে ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোফাইল, প্রোপেনের সংকেত কী ছিল? C3H8। এখান থেকে তুমি যদি প্রোফাইল লিখো, তাহলে কি লিখতে হবে? C3H7, কিংবা তুমি যদি গাঠনিক পদ্ধতিতে লিখে এভাবে লিখতে হবে CH3 CH2 CH2, এই যে কার্বন 3টা, হাইড্রোজেন 7টা, এই যে 3 5 7, তাহলে C3H7 একটা হাত খালি, তার মানে প্রোপেন থেকে প্রোফাইল। সেমভাবে আসো, বিউটেন থেকে ভিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল, এই যে এন এর পরিবর্তে অ্যাল যুক্ত হচ্ছে, এটাই হচ্ছে অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ, বুঝছি? তাহলে অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করবা, যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে আমরা অ্যালকাইল মূলক বলতেছি। CnH2n+2 এর পরিবর্তে আমরা তখন তার সংকেত লিখব কি? CnH2n+1, যেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করতেছি, এবং এখানে নামের শেষে ANE, মানে এন এর পরিবর্তে কি যুক্ত হবে? আইল যুক্ত হবে, বাস এটাই। আমাদের এখানে অ্যালকেনের নামকরণ দেওয়া আছে, এই যে অ্যালকেন, মিথেন, তারপর ইথেন, প্রোপেন, বিউটেন,
তো এটাকে মিথেন কেন, CH4, ইথেন কেন, 2 কার্বন বিশিষ্ট এবং CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ। এখানে আরেকটা আমি ট্রিক্স তোমাদেরকে বলে দেই, অ্যালকেনের বেলায় দেখবা CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ মানে হলো চোখ বন্ধ করে তুমি এটাকে অ্যালকেন বলতে পারবে, আর কোনো বাবার দরকার নাই, ঠিক আছে? তাহলে CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, এভাবেও করে চিন্তা করতে পারো। অথবা তুমি কার্বন হাইড্রোজেন সংখ্যা মিলাইতে পারো, যে 1 2 3 4, 4টা কার্বন, হাইড্রোজেন কত, 3 5 7, 7 3 10, হাইড্রোজেন 10। তাহলে দেখো এটা ডাবলের চাইতে 2 বেশি না, তার মানে CnH2n+2 এর সূত্রে গেছে না, তো এটা কার সূত্র, অ্যালকেনের সূত্র, সো এটা একটা অ্যালকেন বলতে পারো। অথবা এখানে সবগুলো একক বন্ধন না, সুতরাং এটা একটা অ্যালকেন বলতে পারো। অনেকভাবে বলা যায় বিষয়টাকে। আর যেহেতু 4 কার্বন তাই বিউট, হ্যাঁ, বিউটেন, সেমভাবে প্রোপেন, ইথেন, পেন্টেন, হেক্সান, হ্যাফটেন, এভাবে করে নামগুলো বলতে পারো। আমাদের মোটামুটি অ্যালকেনের নামকরণ বা এগুলো শেষ। এখন হলো অ্যালকেনের প্রস্তুতি, আমরা অ্যালকেনটা কীভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, টোটাল 3টা প্রস্তুতির কথা তোমাদের বইয়ে বলা আছে। 3টা হেডলাইন ভালোভাবে মাথায় মুখস্থ রাখবা। 3টা হেডলাইন থেকে আমরা প্রস্তুত করতে পারি। মূলত আরও অনেক পদ্ধতি আছে, তোমরা এইচএসসিতে গেলে অনেক বিস্তারিত পড়বা। আপাতত তোমাদের বইয়ে জাস্ট 3টা কথা বলা আছে। শুরুতে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। কি থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে পারি? কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, 4 অণু হাইড্রোজেন। এখানে অবশ্যই নিকেল প্রভাবকের উপস্থিতি লাগবে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তাহলে আমাদের আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন প্রস্তুত করবে। এবং মিথেন আমরা জানি একটা কি, অ্যালকেন, যেটা কার্বন সংখ্যা 1। তাহলে এটা একটা অ্যালকেন না, তাহলে অ্যালকেন তৈরি হয়ে গেল এবং পানি তৈরি করবে এখানে, ঠিক আছে? এটা একটা প্রস্তুতি। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কি পাইলাম? অ্যালকেন পাইলাম। বিক্রিয়াটা একটু মাথায় রাখবা, একটু প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? মিথেন তৈরি করে। এটা একটা বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতির, ঠিক আছে? এরপর আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা কি পেতে পারি? ইথেন বা অ্যালকেন পেতে পারি, ঠিক আছে? বিক্রিয়াগুলো একটু ভালো মতো বুঝে বুঝে পড়ো, তাহলে মুখস্থ মনে থাকবে। তাহলে অ্যালকিন থেকে আমরা কীভাবে পাচ্ছি খেয়াল করো। দেখো, আমরা যখন রাসায়নিক বন্ধন অধ্যায়টা পড়েছিলাম তখন বলেছি যে আমাদের ধরো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, 2টা হাত মিলে একটা বন্ধন হয়ে যায়, তাই না? সেমভাবে ধরো এদিকে একটা হাইড্রোজেন আছে, তাই না? এই কার্বনের একটা হাত খালি, এই হাইড্রোজেনের এদিকে একটা হাত খালি, এই 2টা হাত মিলে একটা বন্ধন হয়ে যায়। তার মানে একটা বন্ধন হয় 2টা হাত মিলে, ঠিক আছে? 2টা যোজনী মিলে আর কি। তাহলে একটা বন্ধন হয় 2টা হাত মিলে। তাহলে তুমি যদি একটা বন্ধন ভেঙে ফেলো, 2 দিকে 2টা হাত খালি হয়ে যাবে, তাই না? কারণ 2টা হাত মিলে যদি একটা বন্ধন হয়, তাহলে একটা বন্ধন ভাঙলে নিশ্চয়ই 2টা হাতও খালি হবে। বিষয়টা তো সিম্পল। 2টা হাত মিলে যদি একটা বন্ধন হয়, একটা বন্ধন ভাঙলে সেমভাবে 2টা হাত খালি হবে। এটা তো আহামরি কঠিন কিছু না। খেয়াল করো, এখানে ইথিন আছে, ইথিনের মধ্যে কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন আছে, কারণ আমরা জানি অ্যালকিনের মধ্যে একটা দ্বিবন্ধন থাকবেই, মাস্ট। তাহলে আমরা যদি এই একটা বন্ধন ভেঙে দিই, নিচের বন্ধনটা ভেঙে দিই, নিচের বন্ধনটা যদি ভেঙে দেই, তাহলে 2 কার্বনের জন্য 2টা হাত খালি হয়ে যাবে এদিকে, ঠিক আছে? দেখো, CH3 CH CC এবং এখানে আমরা এক বন্ধন হয়ে গেছে। এখন 2 বন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে ফেলছি, তাহলে 2 দিকে 2টা হাত খালি না? ওই খালি হাতে এখানে হাইড্রোজেন আছে না 2টা, ওই খালি হাতে 2টা হাইড্রোজেনকে বসায় দাও। তাহলে এখন কি হয়ে গেল? CH3 হয়ে যাবে। এই যে CH3 হয়ে গেল, আর এদিকেও CH3 হয়ে গেল। তাহলে ছিল ইথিন, হয়ে গেছে ইথেন। এভাবে আমরা অ্যালকিন থেকে কি প্রস্তুত করলাম? অ্যালকেন প্রস্তুত করলাম। কথা বুঝছো? এবং এক্ষেত্রে নিকেল প্রভাবকের উপস্থিতির প্রয়োজন হয় এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। আমি আবারও রিপিট করছি বিষয়টা। এখানে অ্যালকিন আছে, অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের মধ্যে আমরা যদি একটা বন্ধন ভেঙে দেই, একটা বন্ধন ভাঙলে 2 কার্বনের 2 দিকে 2টা হাত খালি হবে। এটা অলওয়েজ মনে রাখবা, বন্ধন একটা ভাঙলে 2 দিকে 2টা হাত খালি হয় সব সময়, ঠিক আছে? তাহলে একটা বন্ধন ভাঙলাম, 2 দিকে 2টা হাত খালি, ওই 2টা হাতে 2টা হাইড্রোজেন গিয়ে বসে গেল। হ্যাঁ, ঘটনা তো সিম্পল। দেন এই যে এদিকে কার্বনের সাথে এখন আগে 2টা হাইড্রোজেন ছিল, নতুন একটা হাইড্রোজেন আসছে, সুতরাং CH3 হয়ে যাবে, CS2 CH3। তো আমি একটু আগেই বললাম, কোনো মৌল যদি যৌগ যদি দেখো যে CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন। যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তাই এটার নাম ইথেন, ঠিক আছে? অথবা তুমি এভাবে করে চিন্তা করতে পারো, এটা হচ্ছে C2 এবং হাইড্রোজেন হচ্ছে 6টা, তাহলে ডাবলের সাথে 2 বেশি না, তার মানে একটা অ্যালকেন। ওকে, এবার আসো দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে।
তাহলে আমরা অ্যালকিন থেকে কি তৈরি করলাম, অ্যালকেন তৈরি করলাম, ইথেন তৈরি করলাম। সেমভাবে তোমাকে যদি এখানে প্রোফিন দেয় তুমি প্রোফেন তৈরি করতে পারবা, তোমাকে যদি এখানে বিউটিন দেয় তুমি বিউটেন তৈরি করতে পারবা, তোমাকে এখানে দিছে আর কি একটা সেম বিক্রিয়াগুলাই হবে, ঠিক আছে। ধরো আমি তোমাকে একটা প্র্যাকটিস করে দেখাই, এগুলা সম্ভাবনা আছে তোমাদের বইয়ের বিক্রিয়াগুলোই তুলে দেওয়ার জন্য, বাট তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আমি একটা দেখাচ্ছি, খেয়াল করো। ধরো তোমাকে এখানে একটা প্রোফিন দিল, হ্যাঁ, CH3 বন CH ডাবল বন CH2, হ্যাঁ, এটা কিসের সংকেত, এটা হচ্ছে প্রোফিনের সংকেত। হয়েছে কি, একটা দুইটা তিনটা চারটা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ, এদিকে কার্বন দুইটা গেল, হ্যাঁ। তাহলে আমরা কি করব, হাইড্রোজেনের সাথে দিব এবং কি তৈরি করব, আমরা একটা বন্ধন এখানে তৈরি হবে। তাহলে এটা কি দেখতে পাচ্ছি, প্রোফিন। তাহলে আমরা সিস্টেম কি বলছি, যেখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনটাকে ভেঙে দিবা, দুইটিকে দুইটা হাত খালি করে দিবা। এই যে ধরো আমি এই বন্ধনটাকে ভাঙলাম, তাহলে এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি, দুই কার্বনের দুইটা হাত খালি, ওই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসাই দিব। তাহলে বাকি সব একই রাখবো, এই যে CH3 একই রাখলাম, এই কার্বনের সাথে এখন হাইড্রোজেন আছে একটা, বাট যখন এখানে নতুন একটা হাইড্রোজেন বসাবো, তাহলে এখানে নতুন একটা হাইড্রোজেন বসালে এখানে কী হয়ে যাবে, CH2 হয়ে যাবে না, এই যে CH2। এবং এখানে আগে হাইড্রোজেন ছিল যে দুইটা, এখন নতুন একটা হাইড্রোজেন বসালে কী হয়ে যাবে, CH3 হয়ে যাবে। তাহলে দেখো আমার কি তৈরি হয়ে গেল, প্রোফেন তৈরি হয়ে গেল। আমি নিয়েছিলাম প্রোফিন, তৈরি হয়ে গেল প্রোফেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। তো এটাকে কেন প্রোফেন বলছি, CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, তার মানে একটা অ্যালকেন। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, C3H তিনটা পাঁচটা তিনটা আটটা, তাহলে ডাবল এর সাথে দুই বেশি না, তার মানে একটা প্রোফেন, 3 কার্বন বিশিষ্ট, তাই প্রোফ, বুঝছো। তো এখানে তোমাকে একটা দিয়ে দেখাইছো, তুমি এবার অনেক বিক্রিয়া নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। তুমি চাইলে এখন বিউটেন নিতে পারো, বিউটেন থেকে বিউটেন প্রস্তুত করবা, বাট বিক্রিয়ার মেকানিজম একটাই, ওই যে দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে দিবা, দুই দিকে দুইটা হাত খালি হবে, তারপর ওই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসাই দিবা। এভাবে করে তোমাকে যত কঠিন বিক্রিয়া দিক তুমি নিজের মতো করে সলভ করবা, এগুলো মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। সেমভাবে আসে ইথাইনের মধ্যে, ইথানের মধ্যেও আমরা সেম কাজটা করব। ইথানের মধ্যে এখন আমরা তিনটা বন্ধন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাখবো কয়টা, শুধু একটা, কারণ ইথানের মধ্যে অ্যালকেনের মধ্যে আমরা জানি থাকবে শুধু একক বন্ধন, তাই না। সো আমাদের কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রাখা যাবে না। তাহলে আমরা কি বলছি গত একটু আগে, একটা বন্ধন ভাঙলে দুই দিকে দুইটা হাত খালি। এখন যদি তুমি দুইটা বন্ধন মেঘে ফেলো, তাহলে দুই দুগুণে চারটা হাত খালি হবে, দুই দিকে দুইটা দুইটা করে। তাহলে দেখো আমি এদিকে একটা বন্ধন ভাঙলাম, ধরো মাঝখানের বন্ধনটা ভাঙলাম, মাঝখানের বন্ধনটা ভাঙলে এদিকে একটা হাত খালি হলো, এদিকে একটা হাত খালি হলো। এখন নিচে আরেকটা বন্ধন আছে না, এটাকে আমি ভাঙলাম, তাহলে এদিকে আরও একটা হাত খালি হবে, এদিকে আরেকটা হাত খালি হবে। তাহলে দুইটা বন্ধন ভাঙার কারণে চারটা হাত খালি হলো, ঠিক আছে। তাহলে আগে একটা বন্ধন ভাঙার কারণে দুইটা হাত খালি হলো, এখন দুইটা বন্ধন ভাঙার কারণে চারটা হাত খালি হলো, সিম্পল। ওই চারটা হাতে চারটা হাইড্রোজেন বসাই ফেলো, তাহলে কাজ শেষ। এই যে এখানে হাইড্রোজেন বসাই দিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে যেখানে আগে হাইড্রোজেন ছিল একটা, এখন আরও দুইটা যুক্ত হবে, তার মানে CH3 হয়ে যেছে। আর মাঝখানে দেখো তিনটা বন্ধন থেকে একটা বন্ধন আছে, কারণ আমি দুইটা বন্ধন ভেঙে দিছি, তাহলে এখন CH3 হয়ে গেল, এটাও ঠিক আছে। এটা আমরা ইথাইন থেকে ইথেন পেয়ে গেলাম। সেমভাবে তোমাকে যদি বিউটাইন দেয় তুমি বিউটেন পাবা, তোমাকে যদি প্রোফাইন দেয় তুমি প্রোফেন পাবা, কঠিন কিছু তো না, জাস্ট তিনটা বন্ধন যেখানে পাবা ওই জায়গায় দুইটা বন্ধনটাকে ভেঙে দিবা, দুই দুগুণে চারটা হাত খালি হয়ে যাবে, ওই চারটা হাতে হাইড্রোজেন বসাই দিবা, কাজ শেষ, তাই না। এগুলো সিকিউতে যদি আরও কঠিন দেয়, আমরা সিকিউ প্র্যাকটিস করার সময় এগুলো আরও কঠিনগুলো করবো, হ্যাঁ। আপাতত জাস্ট নিয়মগুলো জানো, বিক্রিয়াগুলো কীভাবে হচ্ছে। এবং এখানে মনে রাখতে হবে নিকেল এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি তাপমাত্রার একটা প্রভাবকের প্রয়োজন আছে, ওকে। তাহলে আমরা অ্যালকাইন থেকে কি পড়লাম, ইথেন বা অ্যালকেন প্রস্তুত করলাম আর কি, হ্যাঁ। তাহলে আমরা পড়ছি কি, মূলত আমরা পড়ছি হলো অ্যালকেন প্রস্তুতি আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে করলাম শুরুতে, এবং অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও আমরা দেখলাম, এগুলো পরীক্ষা আসবে কিন্তু, হ্যাঁ। সর্বশেষ আরেকটা আমাদের অ্যালকেন প্রস্তুতি আছে, সেটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। দেখো হোয়াট ইজ দ্য মিন বাই ডি মানে হলো ডিলেট, ডি মানে কি, ডি মানে হলো ডিলেট, কোনো কিছু ডিলেট করা, ডিলেট বিয়োগ। কার্বক্সিলেশন মানে হলো কার্বন বোঝাচ্ছে, কার্বন। তাহলে ডিলেট অফ কার্বন মানে কার্বনের বিয়োগ হওয়া, এখানে এটা একটু মাথায় রাখো, আমি একটু পরে গিয়ে এটা মানে করতেছি, মিলাই দিচ্ছি। এখানে ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বনটা বিয়োগ হচ্ছে। কেন বিয়োগ হচ্ছে খেয়াল করো, এখানে তুমি 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ নিয়েছ, যেটার নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, ঠিক আছে। ইথেন, ইথ পাচ্ছ না এখানে, ইথ মানে কি 2 কার্বন না, তাহলে 2 কার্বন বিশিষ্ট যৌগ। বাট দেখো তুমি এদিকে পাচ্ছ যে মিথেন, 1 কার্বন বিশিষ্ট যৌগ। তুমি যদি সেমভাবে এখানে ধরো সোডিয়াম প্রোপানোয়েট নিলা, মানে 3 কার্বন বিশিষ্ট যৌগ নিলা, তুমি পাবে এদিকে ইথেন।
ধরো তুমি এদিকে সোডিয়াম বিউটানোয়েট নিলা, 4 কার্বন বিশিষ্ট যৌগ নিলা, তাহলে এদিকে পাবে তুমি প্রোফেন, মানে এদিকে যত কার্বন নিচ্ছ তার থেকে একটা কার্বন এদিকে কমে যাবে, বুঝছো? এই জন্য এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন, মানে হলো কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, কার্বন সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য এটার নাম হলো ডিকার্বক্সিলেশন। বিক্রিয়াটা কীভাবে হচ্ছে খেয়াল করো, তাহলে বিক্রিয়া মুখস্থ করার কিছু নাই, বুঝে বুঝে পড়বা, মিলে যাবে। এখানে বিক্রিয়া মনে রাখার একটা প্রসেস হলো যে তুমি কণা নাওকে আলাদা করে দাও, কণা নাওকে আলাদা করে দাও। দেখো এই যে কণা আর এদিকে নাও, কণা নাও, এই যে COON কণা, এদিকে NO নাও, কণা নাওকে আলাদা করে দাও। কণা নাওয়ের মধ্যে কী কী আছে? 2টা সোডিয়াম আছে না, এই যে Na2, একটা কার্বন আছে না, একটা কার্বন, 2টা অক্সিজেন, একটা অক্সিজেন, 3টা অক্সিজেন, Na2CO3, এই যে সোডিয়াম কার্বনেটকে আমি আলাদা করে দিলাম, Na2CO3 তৈরি হয়ে গেল এদিকে, বুঝছো? কণা নাওকে আলাদা করে দিলাম। তাহলে এখন বাকি আছে কি? এদিকে CH3 আছে, এদিকে হাইড্রোজেন আছে। তাহলে এদিকে কণা আলাদা হয়ে যাওয়ার জন্য এদিকে একটা হাত খালি হয়ে গেল না, ওই খালি হাতে এই হাইড্রোজেনটাকে গিয়ে বসায় দাও। তাহলে এখানে ছিল CH3, এখন হয়ে যাবে CH4, তৈরি হয়ে গেল তোমার মিথেন। তাহলে এভাবে করে বিক্রিয়াটা তুমি সলভ করবা। ওকে, সেমভাবে ধরো আমি তোমাকে এখন এখানে সোডিয়াম ইথানোয়েটের জায়গায় সোডিয়াম প্রোপানোয়েট দিলাম, লাইক এরকম CH3 CH2 COON, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েটের সংকেত, ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েটের সংকেত, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েটের সংকেত। কেন প্রোপানোয়েট? কারণ 3 কার্বন বিশিষ্ট যৌগ, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আবার আমরা কি করব? ডিকার্বক্সিলেশন করব। তাহলে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, এবং কি তৈরি হবে তুমি এখন বের করবা। তাহলে আমি কি বলছি? কণা নাওকে আলাদা করে দাও, এই যে কণা, এদিকে নাও, কণা নাওকে আলাদা করে দাও। কণা নাওয়ের মধ্যে কি আছে? 2টা সোডিয়াম, একটা কার্বন, এই যে 2টা সোডিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, কণা নাওকে আলাদা করে দিছি। তাহলে বাকিগুলো কি আছে? এখন CH3 আছে, CH2 আছে, এখানে একটা কণাকে আলাদা করে দেওয়ার জন্য একটা হাত খালি না, ওই খালি হাতে এদিকে হাইড্রোজেন একটা আছে না, ওই হাইড্রোজেনকে বসায় দাও। তাহলে এখানে CH2 এর জায়গায় CH3 হয়ে যাবে, আর এটা তো CH3 আছেই আগে, তাহলে CH3, তাহলে অ্যালকেন তৈরি হয়ে গেল না? আমি কি বলেছি? CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ হলে এটাকে অ্যালকেন বলবা, আর এখানে 2 কার্বন যেহেতু, এটাকে বলবা ইথেন। কি পাইলা? ইথেন। কিন্তু দেখো আমরা নিয়েছি তো সোডিয়াম প্রোপানোয়েট, 3 কার্বন বিশিষ্ট যৌগ, কিন্তু আমরা পেয়েছি 2 কার্বন বিশিষ্ট, যেহেতু একটা কার্বন হ্রাস পাইছে, এই জন্য এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। বিক্রিয়াটা এভাবে প্র্যাকটিস করবা। সেমভাবে তুমি সোডিয়াম যদি বিউটানোয়েট নাও, এখানে সেম কণা নাওকে আলাদা করে দিবা, ওই একটা হাতে হাইড্রোজেন বসাই দিবা, তাহলে তুমি প্রোফেন পাবা। বুঝছো কিনা বলো তো, যে বিক্রিয়াগুলো পড়াইলাম? নাইমা, বুঝছো? দেখো অ্যালকেনের ধর্মের মধ্যে কি আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বোধ অবস্থায় অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। তো কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত সংখ্যার পরিবর্তন হয়, ভৌত ধর্মের অবস্থার পরিবর্তন হয়, এবং 1 থেকে 4 হলে এরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষা তাপমাত্রা নিচে গেলে গ্যাসীয়। জাস্ট মনে রাখো এটা, আমি যা বলতেছি তা। কার্বন 1 থেকে কার্বন 4 হলে এদেরকে গ্যাসীয় বলবা, মানে তোমার মিথেন, ইথেন, প্রোফেন, বিউটেন, এই 4টা কী হয়? গ্যাস জাতীয় হয় আর কি, গ্যাস জাতীয়। আর কার্বন 5 থেকে 15 হলে এরা হচ্ছে তোমার তরল। তাহলে কার্বন 5 থেকে কার্বন 15 হলে এরা হবে যে তোমার তরল অবস্থায়। তার মানে এর পরেরগুলো আছে তোমার পেন্টেন, হেক্সেন, হেফটেন, অক্টেন, এগুলা। অক্টেন তোমরা দেখো না, অক্টেন তেল না, তেল তরল, এটা আমরা গাড়িতে ইউজ করি, অক্টেন তেল বাইক চালানোর জন্য, ওই অক্টেনটাই হচ্ছে এখানে তরল। তাহলে এরপরে 16 এর বেশি পাইলে, কার্বন যদি দেখো যে 16 এর বেশি পাচ্ছ, তাহলে আমরা কি বলবো? এটাকে কঠিন। এই জাস্ট এই 3টা লাইন মনে রাখলেই এগুলো, এটার পড়তে হবে না। তাহলে কার্বন 1 থেকে কার্বন 4 হলে গ্যাসীয়, 5 থেকে 15 হলে তরল, 16 এর বেশি হলে কঠিন, ব্যাস শেষ। আচ্ছা, রাসায়নিক ধর্ম বলতে আমরা এখানে তো আহামরি বিক্রিয়া পাবো না, আমরা বলেই দিছি যে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, কারণ এটা আমাদের তোমার এদের কার্বন বন্ধনগুলো খুবই শক্তিশালী, ফলে খুব সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তাই না? তো আমরা শুধুমাত্র এখানে ক্লোরিনের সাথে একটা চেইন বিক্রিয়া দেখব। এই চেইন বিক্রিয়াটা পড়লে আমাদের রাসায়নিক বিক্রিয়া মোটামুটি শেষ এখানের মধ্যে আর কি, তোমার অ্যালকেনের মধ্যে। শুরুতে দেখো আমাদের মিথেন বিক্রিয়াটা শুরু করবে। মিথেন বা আমাদের যে মিথেন CH4 অ্যালকেনের প্রথম সদস্য মিথেন কার সাথে বিক্রিয়া করবে? ক্লোরিনের সাথে। এবং এখানে ইউভি রে এর উপস্থিতি লাগবে। ইউভি বা আলট্রাভায়োলেট রে, সূর্যের অতিবেগুনি রশ্মি,
ঠিক আছে, এটা কি আলট্রাভায়োলেট রে, সূর্যের অতিবেগুনি রশ্মি, মানে সূর্যের আলোর উপস্থিতি লাগবে এক কথায়। এখানে তুমি এটার পরিবর্তে লিখতে পারো সূর্যের আলোর উপস্থিতি লাগবে, বা আমরা ইউভি দিয়ে বলতে পারি এটা। তাহলে ঘটনা কী হবে খেয়াল করো, প্রতিবারের ক্ষেত্রেই ঘটনা একই, তুমি বিক্রিয়াটা মুখস্থ করার প্রয়োজন নেই, একটু বুঝো। কী করবা, CH4 দেখতে পাচ্ছ না, এখান থেকে অলওয়েজ একটা হাইড্রোজেন কমাই দিবা, একটা হাইড্রোজেন কমাই দিবা, এদিকে একটা হাইড্রোজেন কমাই দিবা, তাহলে কি হয়ে যাবে, এটা CH3 হয়ে যাবে, এবং একটা হাত খালি। এদিক থেকে ক্লোরিন থেকে একটা ক্লোরিন নিয়ে আসবা, একটা ক্লোরিন নিয়ে এসে এখানে বসায় দিবা, এই খালি হাতে বসায় দিবা, তাহলে CH3Cl। তাহলে এখন এই হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে HCl গঠন, তোমার এখানে আরেকটা ক্লোরিন রয়ে গেছে না, ওই আরেকটা ক্লোরিনের সাথে হাইড্রোজেন মিলে HCl গঠন করে ফেলবে, ঠিক আছে। তাহলে আবার বলি, দেখো এখানে ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে দুইটা, এই যে একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন। তাহলে কী করবা, সবসময় এখান থেকে একটা হাইড্রোজেন কমায় দিবা, তাহলে একটা হাইড্রোজেন এদিকে চলে আসবে, এই হাইড্রোজেন এদিকে একটা ক্লোরিনের সাথে মিলে HCl গঠন করবে, যে দেখো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড। আর এদিকে যদি একটা হাইড্রোজেন কমায় ফেলো, এখানে CH3 হয়ে যাবে না, ওই CH3-র সাথে এখানে আরেকটা ক্লোরিন আছে না, ওই ক্লোরিনটা বসায় দিবা, CH3Cl। বুঝছো, একদম সংক্ষেপে জাস্ট এখানে একটা হাইড্রোজেন কমাবা, একটা ক্লোরিন বাড়াবা, এই যে দেখো এখানে CH4-এর জায়গায় CH3 করে দিছো, এখানে কোনো ক্লোরিন ছিল না, বা এটা একটা ক্লোরিন নিয়ে আসছো। পরের ধাপে খেয়াল করো, পরের ধাপেও সেম, এই যে ক্লোরোমিথেনটা আবারও এখানে আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, আবারও সেম বিক্রিয়া ইউভির উপস্থিতিতে। এখন আবারও কী করবা, আবারও এখান থেকে আরও একটা হাইড্রোজেন কমাই দিবা, তাহলে এখন CH2 হয়ে যাবে না এটা, এবং একটা ক্লোরিন বাড়ায় দিবা, যেহেতু এখানে একটা ক্লোরিন গিয়ে আবার বসবে, তাহলে এই যে CH2 হয়ে যাবে, ক্লোরিন একটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা হাইড্রোজেন কমাবা, ক্লোরিন একটা বাড়াবা, একটা হাইড্রোজেন কমাবা, ক্লোরিন একটা বাড়াবা, ঘটনা এভাবে চলতে থাকবে। তাহলে দেখো ক্লোরোমিথেনটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এবং এই যে CH2Cl কীভাবে হলো, এই যে তোমার একটা হাইড্রোজেন কমাই দিছো, এই যে একটা হাইড্রোজেন এদিকে চলে আসছে, আর এদিকে ক্লোরিন একটার সাথে বিক্রিয়া করে আবার HCl গঠন করছে, যে আবার এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করলো। আর এদিকে CH2 থেকে যেহেতু CH2 হয়ে গেল, ওই CH2টা আমাদের এখানে যে এক্সট্রা ক্লোরিন ছিল একটা, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CH2Cl গঠন করলো, Cl2। আবার এই ডাইক্লোরোমিথেনটা এদিকে আসলো, আবার বিক্রিয়া সেমভাবে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, আবারও সেম কথা, এখানে একটা হাইড্রোজেন কমাই দিবা, ক্লোরিন একটা বাড়াই দিবা, একটা হাইড্রোজেন কমালে কী হবে, CH হয়ে যাবে, ক্লোরিন দুইটা থেকে তিনটা হয়ে যাবে, CHCl3 হয়ে যাবে। আর এখন তোমার আবার আরেকটা HCl তৈরি হবে। ঘটনা কীভাবে হচ্ছে মূলত, এই যে এদিক থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, এদিক থেকে একটা ক্লোরিন চলে যাচ্ছে, দুটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এদিকেও ওই একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে একটা হাত খালি হলো না, ওই খালি হাতে আরেকটা ক্লোরিন এখানে এসে বসে যাবে, ফলে Cl3 হয়ে যাবে। বুঝছো, ট্রাইক্লোরোমিথেন। আবারও সেম বিভাবে ট্রাইক্লোরোমিথেনটা আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখন আবারও সেম কাজ, একটা হাইড্রোজেন কমাই দিবা, ক্লোরিনের একটা বাড়াই দিবা, এই যেখান থেকে একটা আসে একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটাকে তুমি নিয়ে নিচ্ছ, হাইড্রোজেনটা নিয়ে নিচ্ছ, তাহলে এখানে ক্লোরিন আছে তিনটা, ক্লোরিন হয়ে যাবে চারটা, এই যে দেখো CCl4, হাইড্রোজেন একটা চলে গেছে, তার মানে এখন কোনো হাইড্রোজেনই নাই, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেন একটা নিয়ে নিচ্ছ না, এখান থেকে আরেকটা ক্লোরিন গিয়ে HCl তৈরি হবে, দেখো HCl তৈরি হয়েছে, ঠিক আছে। এইভাবে আমাদের টেট্রাক্লোরোমিথেন অবধি তৈরি হয়। তাহলে তুমি যদি আবার খেয়াল করো, শুরুতে কী করবে বলছি, একটা কার্বন আমাদের হাইড্রোজেন একটা সরে যাবে, হাইড্রোজেন একটা কমাই দিবা, ক্লোরিন একটা বাড়াই দিবা, দেখো এখানে CH4 হয়ে গেছে, কোনো ক্লোরিন নাই। আমরা কি করব, এখান থেকে হাইড্রোজেন একটা কমাবো, ক্লোরিন একটা দিয়ে দিব, এই যে দেখো হাইড্রোজেন একটা কমাইছি, ক্লোরিন একটা দিয়ে দিছি। আবার এখানে কি করলাম, এই যে সেমভাবে হাইড্রোজেন একটা কমাইছি, ক্লোরিন একটা বাড়াই দিছি, CH3 ছিল CH2 করে দিছি, ক্লোরিন একটা বাড়াই দিছি। আবার এখানে কি করলাম, হাইড্রোজেন একটা কমাই দিব, ক্লোরিন একটা বাড়াই দিব, এই যে দেখো CH2 থেকে CH করে ফেলছি, ক্লোরিন একটা Cl2 থেকে Cl3 করে ফেলছি, ক্লোরিন একটা বাড়াই দিছি। আবার এখানে কি করছি, হাইড্রোজেন আরও একটা কমাই দিছি, ক্লোরিন আরও একটা বাড়াই দিছি, CH3Cl4 হয়ে গেল, ঠিক আছে। এবং প্রতি ক্ষেত্রেই যেহেতু তুমি একটা হাইড্রোজেন কমাচ্ছ, একটা ক্লোরিন বাড়াচ্ছ, এদিকে HCl তৈরি হতেই থাকবে, ঠিক আছে। তাহলে এভাবে করে আমাদের চেইন বিক্রিয়াটা হয়। তাহলে মিথেন থেকে সেমভাবে ক্লোরোমিথেন পাইলাম, ডাইক্লোরোমিথেন পাইলাম, ট্রাইক্লোরোমিথেন পাইলাম, টেট্রাক্লোরোমিথেন পাইলাম, ঠিক আছে। এই ট্রাইক্লোরোমিথেন, তারপর আমাদের এই টেট্রাক্লোরোমিথেন, এগুলোর বহুল ব্যবহার আছে। ট্রাইক্লোরোমিথেনটা আমাদের তোমার ওই যে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয় এই গ্যাসটা, হ্যাঁ। ট্রাইক্লোরোমিথেনটা আমাদের অজ্ঞানের কাজে ব্যবহৃত হয়, যে আমাদের অপারেশন সার্জিক্যাল প্রসিডিউরের সময় মানুষকে অজ্ঞান করতে হয় না, ওই অজ্ঞান করার সময় আমরা ট্রাইক্লোরোমিথেন গ্যাস ইউজ করতে পারি, ঠিক আছে। ডাইক্লোরোমিথেন গ্যাসটা ইউজ করা হয়। তারপর এখানে টেট্রাক্লোরোমিথেনটা ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়, ড্রাই ওয়াশ, কাপড় চোপড় ড্রাই ওয়াশ করে না, ওই ড্রাই ওয়াশে টেট্রাক্লোরোমিথেনটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটাকে ক্লোরোমিথেন কেন বলছো,
যেহেতু এখানে আমাদের CH3 এক কার্বন বিশিষ্ট, তাই মিথেন। যেহেতু ক্লোরিন আছে, ক্লোরোমিথেন। আর এখানে এটাকে ডাইক্লোরোমিথেন কেন বলছো? যেহেতু দুইটা ক্লোরিন তাই ডাইক্লোরো, যেহেতু একটা কার্বন তাই মিথেন। এখানে ট্রাইক্লোরোমিথেন কেন বলছো? যেহেতু তিনটা ক্লোরিন তাই ট্রাই মিথেন, ট্রাইক্লোরোমিথেন। আর এখানে টেট্রাক্লোরোমিথেন কেন বলছো? যেহেতু আমাদের চারটা ক্লোরিন তাই টেট্রাক্লোরো, আর যেহেতু একটা কার্বন তাই মিথেন, টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, নামকরণগুলোও মুখস্থ করতে হবে না, দেখে দেখে বলতে পারবা। ঠিক আছে, তো এখন তোমাদের কাজ বেশি বেশি প্র্যাকটিস করা, বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করলে নিজে নিজে করতে পারবা। সর্বশেষ আরেকটা বিক্রিয়া দিচ্ছে এখানে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের রান্নার কাজে আমরা করতেছি। কেমন? যে মিথেন গ্যাসটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি তৈরি করে। এটা তাহামরি কিছু না, যে মিথেনটা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, যে অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে দহন বিক্রিয়া। তাহলে ওই যে মিথেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি তৈরি করে। এই তাপশক্তিটা ইউজ করে মূলত আমরা রান্নাবান্নার কাজ করে থাকি। হ্যাঁ, আমরা রান্নাবান্নার জন্য যে বিক্রিয়াটা হয় মূলত এটা প্রতিনিয়ত এই বিক্রিয়াটাই হচ্ছে, যে মিথেন গ্যাস। আমরা সিলিন্ডারের মধ্যে বলেছি না মিথেন গ্যাস থাকে, ওই তোমার লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা মিথেন গ্যাস যেটা আছে ওইটার সাথে আমাদের অক্সিজেনটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপশক্তি উৎপন্ন করে, এবং এই তাপশক্তিটা ইউজ করে আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি। এই যে তাপশক্তি রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। তো আজকে মূলত আমরা অ্যালকেনটা পড়লাম, সাথে আমাদের সমগোচ্ছ শ্রেণীটা আলোচনা করলাম। ঠিক আছে, তো অ্যালকেন খুবই সহজ পড়া এবং কঠিন কিছু না। হ্যাঁ, আমরা শুরুতে সমগোচ্ছ শ্রেণী পড়লাম। সমগোচ্ছ শ্রেণী মানে হলো এখানে আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বোক্সিলিক অ্যাসিডটা আমরা মূলত আজকে নতুন পড়লাম। অ্যালকেন লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে। তোমরা লাস্ট ক্লাসে যারা করো নাই অফকোর্স করে নিবা, কারণ ওই ক্লাসটা ছাড়া তুমি এই অধ্যায়ের বেসিক কোলাইতে পারবে না। হ্যাঁ, এগুলো চেইনের মতো। এই অধ্যায়টা তুমি একটা ক্লাস না করে পরবর্তী ক্লাস আসলে করার কোনো মানে হয় না। সো অবশ্যই আগের ক্লাসটা করবা। আগের ক্লাসটা করলে আজকের ক্লাসটা আরও সহজ লাগবে। ঠিক আছে, আজকের ক্লাসটা যদি এখনও বুঝতে অসুবিধা থাকে, ক্লাসটা রেকর্ড দেওয়ার পরে আবারও করে নিবা। হ্যাঁ, আবার করলে একদম মুখস্থ হয়ে যাবে বিক্রিয়াগুলো। তো বিক্রিয়াগুলো আসলে মানে মুখস্থ করার কিছু না, মুখস্থ করলেই তোমার কঠিন লাগবে। রসায়ন, ফিজিক্স এগুলো তুমি মুখস্থ করে জিন্দেগিতেও ভালো করতে পারবে না। বায়োলজি তুমি মুখস্থ করতে পারো, জীববিজ্ঞান, কিন্তু রসায়ন, ফিজিক্সের মতো সাবজেক্টগুলো মুখস্থ করে কখনোই তুমি ভালো করা সম্ভব না। তোমাকে বুঝতে হবে বিক্রিয়াগুলো কীভাবে হচ্ছে, কারণ তো থাকবে, তাই না? তো বুঝেই তারপর যদি প্র্যাকটিস করো, নিজে খাতায় কয়েকবার লিখো, তাহলে এমনিই পারবা। ঠিক আছে, তো এগুলো পড়বা। অ্যালকোহলের সাধারণ সংকেত কী, অ্যালডিহাইডের সাধারণ সংকেত কী, কার্বোক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কী, আমরা অ্যালকেন নিয়ে পড়লাম। অ্যালকেনের নামকরণ, দেন অ্যালকাইল মূলক। হ্যাঁ, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাচ্ছে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। নামকরণগুলো তো দেখলাম। সর্বশেষ আমরা তিনটা প্রস্তুতি দেখলাম অ্যালকেনের। কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে হচ্ছে, অ্যালকেন থেকে কীভাবে হচ্ছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কীভাবে হচ্ছে, এবং ক্লোরিনের সাথে একটা বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আমাদের অ্যালকিন আছে। অ্যালকিনের এবং অ্যালকাইন খুবই ছোট টপিক, আমরা নেক্সট দিন দুইটা একসাথে শেষ করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে অ্যালকিন এবং অ্যালকাইন, মানে আগামীকালই নেওয়ার চেষ্টা করব ক্লাসটা। অ্যালকাইন দুইটা ক্লাসে শেষ করে পরবর্তী বাকি থাকবে শুধু অ্যালকোহল, অ্যালডিহাইড, মানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আগামীকালই হয়ে যাবে। এই অধ্যায়টার মানে একদম মেইন গোড়া যদি বলো, গোড়াটা আগামীকালই শেষ হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে শুধুমাত্র অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলো রয়ে যাবে, যেগুলো অত মানে কঠিন বা কিছু না। হ্যাঁ, তো আশা করছি যে সবাই পড়ে রাখবা, আজকে যতটুকু পড়ালাম ততটুকু।